ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছি আমি নাজরিন মুন্নি। 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার সাথে সাথে 100-এর বেশি নির্বাহী আদেশে সই করেছেন তিনি, যার মধ্যে একটি আদেশ কেবল বাংলাদেশি নয়, বিশ্বের অভিবাসীদের ফেলেছে সংকট আর আতঙ্কে। ভিন্ন দেশের নাগরিকদের সন্তানরা জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে পারবেন না, এই আইন করেছেন তিনি। কেবল তাই নয়, 20 জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার হয়েছে এরই মধ্যে 4 বাংলাদেশি। নথিপত্রহীন বাংলাদেশিরাও আছেন আতঙ্কে। এ তো গেল বিশ্ব নাগরিকদের উপর ট্রাম্পের দায়িত্ব নেওয়ার প্রভাব। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি জনমনে স্বস্তি দিয়েছে, আছে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও। তবে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের আগমন কী প্রভাব ফেলবে এখনও তা স্পষ্ট নয়। কী বা প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে? এদিকে আওয়ামী লীগ ট্রাম্পের শপথের দিকে চেয়ে থাকলেও ট্রাম্প কতখানি তাদের দিকে চাইবেন তা নিয়েও আছে প্রশ্ন। ক্ষমতাচ্যুত হয়ে দেশে বিদেশে ছন্নছাড়া অবস্থায় থাকা দলটির নেতাকর্মীরা মনে করছেন বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের নীতিতে পরিবর্তন আসতে পারে। এতে বেকায়দায় পড়তে পারে ইউনূস সরকার। এছাড়া ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক কাজে লাগিয়ে তারা রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখলেও আজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, গণহত্যা, গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংস্কার কমিশনের এই বিধান রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে, এসব নিয়ে আলোচনায় রাজধানী স্টুডিওতে আজ আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা হোসেন এবং আছেন আমাদের সাথে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। এবং দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ, স্বাগত জানাই রাজকাহনে এবং স্বাগত জানাই অতিথির। শুরু করতে চাই আমি হুমায়ুন কবিরকে দিয়ে। সাবেক রাষ্ট্রদূত, 4 জন গ্রেপ্তার হয়েছে আজই বাংলাদেশি, নিউ ইয়র্ক থেকে, যেটা বাংলাদেশের সবচেয়ে পরিচিত এলাকা। সেই জায়গা থেকে কি আতঙ্ক বা কি অস্বস্তি, কি বিপদ বাংলাদেশিদের জন্য, সেটা দিয়েই শুরু করি আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। বিপদ তো বটেই। বিপদ এই কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ অর্ডারসগুলো করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এবং সবচেয়ে বেশি মানুষের উপর আঘাত করবে কিন্তু এই ইমিগ্রেশন অথবা ইললিগাল মাইগ্রেন্টসের এগেনস্টে তার যে মুভ, তিনি যেটা বলছেন যে অনিবন্ধিত যারা অভিবাসী আছে তাদের বিরুদ্ধে। এবং এটা কিন্তু তার নির্বাচনী ক্যাম্পেইনেরও মূল অন্যতম প্রতিপাদ্য বিষয়। ইনফ্লেশন অ্যান্ড ইমিগ্রেশন, এই দুটো প্রতিপাদ্য নিয়ে তিনি কিন্তু নির্বাচন করেছেন। 2016 সালেও কিন্তু তিনি এইটাকে উপজীব্য করেই কিন্তু তখনও নির্বাচন করেছেন, জিতেছিলেন। তো কাজেই ট্রাম্প প্রশাসন, ট্রাম্প ব্যক্তিগতভাবে তার নিজের কাছে, তার সমর্থক গোষ্ঠী যারা আছে, তাদের কাছে সব সমস্যার কারণ হচ্ছে এখন অভিবাসীরা। তাদেরকে তাড়িয়ে দিতে পারলেই মার্কিন যুক্তরাষ্ট্র মেক আমেরিকা গ্রেট আবার হয়ে যাবে। তাদেরকে আবার পুরনো ঐতিহ্যে, তারা পুরনো তাদের যে স্বপ্নের ড্রিম আমেরিকাকে তারা উদ্ধার করতে পারবে, এই ধারণা। এবং এটা করার সাথে সাথে অনেক ধরনের ইমপ্লিকেশন বা এফেক্টস আমরা দেখতে পাচ্ছি। একটা ধরেন, যেমন আজকে দেখলেন, বলা হয়ে থাকে 12 থেকে 20 মিলিয়ন, কথাটা খেয়াল করবেন, প্রায় 1.5 থেকে 2 কোটি এই বেআইনি বা অনিবন্ধিত অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। এবং 160টা দেশের মানুষ কিন্তু এর মধ্যে আছেন, আমাদের বাংলাদেশিরাও আছেন। এখন তিনি ওদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান। এবং শুধু গত পরশুদিন তিনি এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন। গতকাল তিনি নির্দেশ দিয়েছেন, আইস বলে ওইটাকে, খুব ভয়ঙ্কর একটা, মানে সবাই ভয় পায় এটাকে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অথরিটির। তো ওরা পুলিশ, হোমল্যান্ড সিকিউরিটিরই একটা সংগঠন, এরা এগুলো খুঁজে খুঁজে বের করে। এখন তারা মাঠে নেমেছে। এবং আগে মনে করা হতো কিছু জায়গাকে, যেমন ধরুন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সেক্রেড প্লেস হিসেবে তারা কখনো এসব যেত না। এখন এটাও তিনি অথরাইজ করে দিয়েছেন, তারা হাসপাতাল এবং স্কুলও যেতে পারবে। তাইলে এখন কি দাঁড়ালো? সবচেয়ে আমার কাছে যে মেসেজটা তার মনে হচ্ছে, তিনি ওদের মধ্যে একটা আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন, বা তার প্রশাসন। এই আতঙ্কেই কিন্তু অনেক লোক চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অ্যারেস্ট করতে হবে না। আর আরও একটা জটিলতা বাড়বে, সেটা হচ্ছে ধরেন এই মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা আমি যেহেতু থেকেছি, ওদের সাথে কাজও করেছি, দেখেছি,
প্রায় সব দেশের এই যারা অনিবন্ধিত অভিবাসীরা তারা সবচেয়ে নিচের দরে কাজটা করে, যেটা গায়ে খাটার কাজ, মাছ কাটা, কৃষিকাজ, মুদি দোকানের কাজ, যত ধরনের গায়ে খাটা কাজ, ড্রাইভিং, এগুলো করে। এখন তারা এই যেই প্রেসিডেন্ট ট্রাম্প যখন এটা এক্সিকিউটিভ অর্ডারটা সই করেছেন, আমি নিশ্চিত তারপর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আইন মানে মানুষ। যে প্রতিষ্ঠানগুলোতে এরা কাজ করবেন সেই প্রতিষ্ঠানগুলো এখন তাদেরকে বলবে, বাবারে মাফ চাই, আমরা তোমাদেরকে আর সাহায্য করতে পারছি, কারণ তারা বিপদে পড়তে যাবে। এখন আপনার এই জীবন জীবিকা যদি আপনার না থাকে তা আপনি থাকবেনই বা কী করে? তো কাজেই এখানে এমন একটা অরাজকতা, আমি বলবো একটা ক্যাওসের মতো তৈরি হয়েছে এখন, এবং মানুষের জীবন জীবিকা সংকটের মধ্যে পড়বে। তো এইটা একটা দিক। আরও কিছু জায়গা, আরও 2-3টা জায়গায় বলি, ইমপ্লিকেশনগুলো কিন্তু মানে তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু লং টার্ম অনেক ইমপ্লিকেশন আছে। বহু বিদেশি, এটা প্রায় 1 মিলিয়ন বলা হয়ে থাকে, যে তারা সন্তান নেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম হলেই মার্কিন নাগরিকত্ব পেত আগে ন্যাচারালি। গত পরশুদিন তিনি এটাও বাতিল করে দিয়েছেন, যদিও বা মার্কিন সংবিধানের ৪র্থ সংশোধনীতে এটা ছিল 14th, হ্যাঁ, তাতে করে এটা বিধান হিসাবে সংবিধানের একটা অংশ হিসেবে আছে। তিনি কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, এখন এক্সিকিউটিভ অর্ডার কিন্তু অপারেশনাল হয়ে গেছে। তার ফলে দাঁড়ালো কি, এই ধরনের যারা আছেন, যদি 21 তারিখে কোনো সন্তানের জন্ম হয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে অটোমেটিক সিটিজেনশিপ হবে। কিন্তু যারা হয়ে গেছে তাদের ব্যাপারে, তাদেরটা নিয়ে কোনো অসুবিধা, যারা হয়ে গেছে তাদের নিয়ে যেদিন থেকে অর্ডার হবে, এক্সিকিউটিভ অর্ডার হয়েছে তারপর থেকে। তো কাজেই এখানে আপনি লক্ষ লক্ষ মানুষ এই জায়গাটাতে একরকম ঝামেলার মধ্যে পড়বে। আর আরেকটা আমাদের জন্য শঙ্কার কারণ, সেটা হলো এই যে যারা আমাদের অভিবাসীরা আছে, তারা কিন্তু রেমিটেন্স, গত বছর আমরা $27 বিলিয়ন আমেরিকা থেকে আসে, আমাদের হাইয়েস্ট অ্যামাউন্ট পেয়েছিলাম এই সাম্প্রতিক বছরগুলোতে। এবং সৌদি আরব, ইউএই, মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3টা দেশ কখনো 1, 2, 3-এর মধ্যে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু স্টেডি ইনকাম গ্রুপ আমরা পেতাম, এই রেমিটেন্স ইনকাম। এখন এই লোকগুলো যদি অস্থিরতার মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার রেমিটেন্স এফেক্টেড হবে। তো কাজেই দেখেন আপনি ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেটার সাথে দেশ এবং দেশের সেটার বাই ইমপ্লিকেশন আমরাও দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা। একদম, এটা একদম সরাসরি নাগরিকদের উপর পড়েছে, আমাদের দেশের নাগরিকদের উপরে। অধ্যাপক ডক্টর আমেনা মোহসিনের কাছে আসি। ট্রাম্পের এই আদেশের সাথে সাথে 22টি অঙ্গরাজ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ হচ্ছে এইটা সংবিধানের অংশ, তিনি বাতিল করতে পারেন না, এবং ভাবা হচ্ছে যে এটি আসলে শেষ পর্যন্ত আদালতে গড়াবে, অভিবাসীদের ব্যাপারটা অনেকখানি নমনীয় হয়ে আসবে এবং এতখানি অবস্থা থাকবে না। কিন্তু ট্রাম্প তার জায়গায় ভীষণ রকমের তিনি সতর্ক, এবং তিনি দরকার হলে জরুরি অবস্থা সীমান্তে জারি করার পক্ষে এবং করেছেও। এরই মধ্যে মেক্সিকো সীমান্তে তিনি করেছেন। যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 2 দিনের মাথায়, আসলে কি আইন আদালত তাকে থামাতে পারবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, অ্যাকচুয়ালি 24টি স্টেট ওনার বিরুদ্ধে, হ্যাঁ, এখানে সু অলরেডি করে ফেলেছে। এবং আপনি যেটা বললেন, উনি মানে ওনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি করছেন, বাট আমেরিকান আপনি যদি সিস্টেমটা দেখেন, সেটা কিন্তু একটা ফেডারেল সিস্টেম, রাষ্ট্রের নিজস্ব আইনও থাকে। সো সে মানে এটা এখন দেখার বিষয় থাকবে যে ট্রাম্প ওরা এক্সিকিউটিভ অর্ডার্স দিয়ে উনি স্টেটের ধরনের যে 24টা স্টেট অলরেডি ওনাকে সু করেছে, আরও করবে। এবং আমরা অলরেডি দেখলাম যে উনি প্রেয়ারের সময় ওখানে যিনি পোপ ছিলেন, ওই মহিলা যে বক্তৃতাটা দিয়েছেন, সেটাতেও উনি কিন্তু ট্রাম্পের কাছে অনেক কিছু অভিযোগ তুলেছেন ট্রাম্পের ইনঅগ্রাল বক্তৃতার। সো এরকম একটা অবস্থা আমরা দেখছি বিরাজ করছে। তারপরে ধরেন উনি যেটা পার্ডন করে দিলেন সেডিশনের 6 জানুয়ারির, সেখানেও কিন্তু অলরেডি রিপাবলিকানসদের মধ্যেও কিন্তু একটা বিভাজন তৈরি হয়ে গেছে। সো 2 দিনের মাথায় আমরা দেখছি বেশ একটা বিভাজিত জাতি আমরা বলতে পারি, বিভাজিত দেশ বলতে পারি, যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে বিভাজন তৈরি হয়ে গেছে। সো এরকম একটা অবস্থায় মানে ট্রাম্প এবং সেখানে কতটুকু উনি পুশ করতে পারবেন এবং কতটুকু পুশ করতে পারবেন না, সেটা একটা বিরাট দেখার ব্যাপার আছে। সরি, 24টা স্টেট ওনাকে সু করেছে ওই ব্যাপারে, ওই যে জন্মসূত্রে নাগরিক, হ্যাঁ, সেটার জন্য করেছে। এখন আপনি দেখেন
এখানে উনি যখন বলছেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন করতে হলে উনি কিসের উপরে এটাকে ভিত্তি করে করবেন সেটাও তো একটা দেখার ব্যাপার আছে, তাই না? এখন শুধু ধরেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার উনি কথা বলছেন, সেটা কিন্তু উনি করতে পারছেন না। আমরা দেখছি মানে গাজাতে বন্ধ হচ্ছে, ওয়েস্ট ব্যাংকে কিন্তু অভিযান আরম্ভ করে দিয়েছে, আর যেটাকে আয়রন ক্ল্যাড অপারেশন বলছে ইসরায়েল। তারপরে আমরা দেখছি ইউক্রেনে যুদ্ধ চলছে এবং অলরেডি এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিচ্ছে পুতিনকে। আবার পুতিন আমরা এটাও লক্ষ্য করছি যে সে চায়নার সাথে আরও ক্লোজ হয়ে যাচ্ছে না, শি জিনপিংয়ের সাথে সে কথা বলছে। সো এরকম একটা অবস্থায় মানে ট্রাম্প এবং ইউরোপকেও থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছে। সো এরকম একটা জিওপলিটিক্যাল ভূরাজনৈতিক সিচুয়েশনে মানে একটা ট্রাম্প, আমার কাছে মনে হচ্ছে হি ইজ মুভিং টুয়ার্ডস আ ডিগ্লোবালাইজড ওয়ার্ল্ড। আমরা যেটা বলতাম বিশ্বায়নের যুগ, সেখান থেকে সরে গিয়ে সে আমেরিকাকে আইসোলেটেড হতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম যে আমেরিকা একটা ইনসুলারিটির মধ্যে চলে গেছিল, আইসোলেশনিস্টের পলিসি যেটাকে আমরা বলতাম, সেরকম ধরনের একটা এখনকার যুগে ঠিক আইসোলেশনিস্ট পলিসি তো সম্ভব না, কিন্তু উনি যে ধরনের ট্রেড বলছেন যে ট্যারিফগুলো দেবেন, এগুলা তো ধরেন ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ওনার দেশেরই নাগরিক। কারণ এর মাধ্যমে কিন্তু আমি জানি না এটা উনি বুঝতে পারছেন কি না, কারণ যখনই মানুষ বা কোনো রাষ্ট্র চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তারা কিন্তু অনেক ধরনের সুযোগও বা অপরচুনিটিসও দে সিক আউট। এবং ধরেন ওখানে রপ্তানি বন্ধ হলে ডেফিনেটলি আমরা চাইবো আমাদের জিনিসগুলোকে ডাইভার্সিফাই করার। পৃথিবীর আরও তো অনেক দেশ আছে, সেখানেও ধরুন আফ্রিকা, প্যাসিফিক আইল্যান্ডস, এখানেও তো মানুষ কাজের জন্য চলে যাবে। মানে ওই আমেরিকান যে ড্রিমটা বা আমেরিকান গ্রেটনেস বা যেটাকে মানে আপনি মানে আমরা যদি তাত্ত্বিকভাবেও বলি যে ল্যান্ড অফ ফ্রিডম, সেগুলো তো আর থাকছে না, না? সো উনি তো আমেরিকার সেই ইয়েটাকে উনি ভেঙেই দিয়েছেন, নিজেই নষ্ট করছে এরকম মনে হচ্ছে আপাতত দুদিনের মাথায় আমাদের কাছে এটা মনে হচ্ছে। তিনি কতখানি সফল হবেন, যেহেতু আমেরিকার রাজনীতিতে আসলে ভীষণ রকমের জটিল রাজনীতি, এককভাবে কোনো প্রেসিডেন্ট চাইলেই কি সেটা হয় কিনা শেষ পর্যন্ত, এই কথাটা আপনাদের দুজনের কাছ থেকে আমি জানতে ফিরবো আমি আমার বাকি অতিথিদের কাছ থেকে জেনে। ডক্টর আসুজ্জামান রিপন আমাদের কাছে আছেন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। জিওপলিটিক্যাল অবস্থান থেকে ট্রাম্প একটা নতুন ধরনের অবস্থান, নতুন পদক্ষেপের দিকে যেতে দেখছি আমরা, অধ্যাপক ডক্টর আমেনা মহসিন বলছিলেন। এবং সেই জিওপলিটিক্যাল অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্র আমাদের রাজনীতিতে বড় ধরনের একটা নিয়ামক যদি বলা যায় তাহলে, এবং ইদানিংকালে সেটা তো আরও বড় ধরনের বলা হয়ে থাকে। ট্রাম্প আসলে আওয়ামী লীগ খুশি হবে, আওয়ামী লীগ অনেক আগের থেকে এই খুশিতে আছে। বিএনপি আসলে কি মনে করে ট্রাম্পের অভিষেক বাংলাদেশের রাজনীতিতে কি করবে? ধন্যবাদ আপনাকে। আসলে আগে আমাদের নিজেদের সম্পর্কে একটা সমালোচনা আপনাদের তরফে ছিল। জি, কি ছিল সেটা হচ্ছে, ভারতে যখন কংগ্রেস লেড গভর্নমেন্টের যখন ডিবাকল হয়, তখন মোদি যখন ফার্স্ট টার্মে যখন প্রধানমন্ত্রী হলেন এই দেশে, তখন আমাদের মধ্যে কারো একটা উচ্ছ্বাস ছিল। এই উচ্ছ্বাসটা এটা ছিল না যে মোদি আসলে বাংলাদেশে বড় কিছু লাভ হবে, তা ছিল না। বাংলাদেশে নাকি দলের লাভ হবে এরকম কি ছিল? আমরা সবসময় বাংলাদেশটাকে চিন্তা করি। বাংলাদেশ, কারণ ভারতে সরকারে যারাই থাকুক না কেন, সবসময় আমরা দেখেছি তারা বাংলাদেশকে গ্রিপের মধ্যে রাখে। সোজা কথা, একেবারে করতলে না, পদানত করে রাখতে চেয়েছে। দুটোর মধ্যেই নিয়ন্ত্রণ আছে, একটা করতলের মধ্যে রাখা, একটা পদতলের মধ্যে রাখা। তো সুতরাং আমরা মনে করেছিলাম যাতাটা পদতলে কতটা পিষ্ট হব, মোদী সরকারের সময় বেশি হব না মনমোহন সিংয়ের সময় বেশি হব। তো এই জাস্টই আপনার সেই কি বলে ফুটন্ত পানির মানে কড়াইতে পড়ার তেলের মানে কড়াইতে পড়ার মধ্যে ব্যাপার, অর্থাৎ জ্বালা পড়ার কোনো কমতি কোনোটাই থাকছিল না। তো ফলে মিডিয়ার কেউ
বলছিলেন যে বিএনপি মোদিকে নিয়ে মোদি আশায় খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল, বাট আলটিমেটলি কি হলো না, আমাদের মোদি আশায় কোনো উচ্ছ্বাস ছিল, বাট কংগ্রেস শাসিত সরকারের বাংলাদেশ নীতিতে আমরা রীতিমতো বীতশ্রদ্ধ ছিলাম এবং আমরা এফেক্টেড ছিলাম অ্যাজ এ কান্ট্রি। তা আমরা মনে করেছিলাম যে অ্যাটলিস্ট কিছুটা রিলিফ হলো, সাময়িক কিছুটা রিলিফ হবে, অথবা আমাদের সরকার নতুন করে বোঝাপড়াটা করতে পারবে, কিন্তু না, দেখা গেল তাদের নীতিও বহাল ছিল, আমাদেরও দেয়ার নীতি বহাল থাকলো। তো যাই হোক, এটা তো মানে নিজেদের সম্পর্কে বলে নিলাম। আমেরিকায় ট্রাম্পের শাসন আগেও ছিল, আপনার খেয়াল আছে বাংলাদেশে একজন ভদ্রমহিলা, তার স্বামী বোধহয় কাস্টমসে বা এনবিআর চাকরি করতে, মহিলার নামটা আমি ভুলে গেলাম, তিনি একটা এনজিওর প্রোগ্রাম নিয়ে আমেরিকায় গেলেন, যাওয়ার পরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন ট্রাম্পের। অত্যাচার করা হয় সেটা, হ্যাঁ, প্রিয়া সরকার, হ্যাঁ, প্রিয়া সরকার নামে এক মহিলা, তিনি মানে গায়ে পড়ে খুব ঠেলা ধাক্কা করে ঠেলে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করলেন, তারপরে বললেন যে আকর্ষণ করলেন যে আমি বাংলাদেশ থেকে আসছি ইত্যাদি, হিন্দু মাইনরিটি। তো ট্রাম্প তার পাশের লোককে জিজ্ঞেস করলেন এটা কি, কোন দেশ, কি বলছে? তো বলে এটা বাংলাদেশ, এটা একটা মানে ইন্ডিয়ার পাশে একটা দেশ, অথবা ইত্যাদি ইত্যাদি হোয়াট এভার। এখন কথা হচ্ছে কি যে তার প্রথম পিরিয়ডে তিনি বাংলাদেশকে চিনতেন না, এটা হচ্ছে মানে এটা ট্রাম্পের, কারণ ট্রাম্প তো সেভাবে পলিটিশিয়ান না, ট্রাম্পের না চেনারই কথা, বাট ওই দেশে বহুত কংগ্রেসম্যান বাংলাদেশকে চেনেন, বহুত ব্যবসায়ী তো নিঃসন্দেহে চিনেন, তাই না? আচ্ছা, খুব বিল গেটসও চিনেন বাংলাদেশকে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এবার দ্বিতীয়বার জেতার পরে বাংলাদেশকে চেনার বা বোঝার বা মাথায় রাখার কতটা তাগিদ থাকবে ট্রাম্পের, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু নির্বাচনের আগেই তো তিনি বাংলাদেশকে নিয়ে টুইট করেছেন, তার মানে তিনি চিনে গেছেন। আপনি জানেন সেটা হচ্ছে যে আমি ছাত্র জীবনে বাংলাদেশে যে একটা কি বটে লবিং টবিং এর একটা কথাবার্তা অভিযোগ করা হয়, তো এটা মূলত আপনার মানে 80s শুরু এরশাদের আমলে। তো প্রথমে আওয়ামী লীগের তৎকালীন আনডিভাইডেড আওয়ামী লীগ, আনডিভাইডেড মানে আওয়ামী লীগ তো বহুবার বিভক্ত হয়েছে, 80s কামাল হোসেন সাহেবরা যতক্ষণ ছিলেন, ওই ফরম্যাটটার কথা বলি, কামাল হোসেন সাহেব সহ একটা টিম আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গেল, কংগ্রেসম্যানদের সাথে মিট করলো, ওর সাথে মিট করলো। তার কিছুদিন পরেই আমাদের দলের ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, এলকে সিদ্দিকী সাহেব, এরা গেলেন একটা টিম নিয়ে। থার্ড টাইমে খুব পরপর ঘটনা, আমি তখন ছাত্রদলের প্রেসিডেন্ট, কেন্দ্র প্রেসিডেন্ট, তো মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে আমরাও গেলাম, সেখানে আমরাও মিট করলাম। তো এই যে মানে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, এবং আমার স্পষ্ট খেয়াল আছে ওদের একজন মানে ওদের বাংলাদেশ ডেস্ক অফিসারের সাথে কথা বলেছি আমি, তৎকালীন ওদের এশিয়া প্যাসিফিক কংগ্রেশনাল কমিটির চেয়ারম্যান, তার ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান স্টিভেন সোলারদের সাথে কথা বলেছি আমি, এডি সাবনে। তারপরে কিন্তু এরপরে ওদের একজন ডিরেক্টরের সাথে, মানে রবার্ট ফ্ল্যাটেন বলে এক ডিরেক্টর ছিলেন ওদের অ্যাট দ্যাট টাইম, তাই না? তো রবার্ট ফ্ল্যাটেনের সাথে যখন মিট করলো, রবার্ট ফ্ল্যাটেন দেখলাম ও মাই গড, সে স্টেট বলতেছে তোমরা নির্বাচন করো না কেন এর সাথে অধীনে, এর সাথে নির্বাচন দিতে চায়, ডেমোক্রেসি ফিরতে চায়, তোমরা কেন? তাতে কংগ্রেসম্যানদের নিজস্ব মন্তব্য তো ছিল, হ্যাঁ ছিল। এখন কি হবে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বন্ধুর কিন্তু কোনো শেষ নেই, এতে কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। আমাদের সৌভাগ্যক্রমে আমাদের দেশের এখন যিনি তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তিনি নিঃসন্দেহে একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। তার যেমন কংগ্রেসে যেমন তার প্রভূত বন্ধু বান্ধব রয়েছে, একইভাবে রিপাবলিকান পার্টিতে ওখানকার কংগ্রেসম্যান সিনেটরদের সাথেও তার সখ্যতার ন্যূনতম ঘাটতি নেই। তো এবং ইন্টারন্যাশনাল মানে পার্সোনালিটিস, খোদ আপনার যে ভারতের যে ঋষি সুনাক ছিল ব্রিটেনের প্রাইম মিনিস্টার, ঋষি সুনাকের শ্বশুর সাহেব যিনি, তিনি পর্যন্ত ইউনূস সাহেবের পক্ষে স্টেটমেন্ট করেছেন যে এই 160 জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের ব্যাপার। আমি বাংলাদেশকে নিয়ে মোটেও বিচলিত নই, ট্রাম্পের উত্থানও বিচলিত নয়। ট্রাম্পের যে মানে ঢোল পেটানোর যে ব্যাপারটা ঘটছে, হ্যাঁ ইনস্ট্যান্টলি আমরা মানে চাপের মধ্যে পড়েছি। আমাদের রেমিটেন্স, যেটা হুমায়ুন কবির খুবই ন্যায্য কথা বলেছেন। আপাতত আমি মনে করবো যে মানে একেবারে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল অর্ডারটা নিয়েও কথা বলেছেন। আমি তো নেহায়েত তার ছাত্র তুল্য এবং আমি তাদের কাছে শিখি, সোজা কথা। কিন্তু আপনার মনে হচ্ছে সেটা রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে না? আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, ট্রাম্প যদি বেশি বাজায়, মানে বাজনাটা যদি বেশি বাজিয়ে ফেলে এবং তাতে যদি ঢোলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাতে করে একটা যেটা হবে গ্লোবাল অর্ডারে একটা চেঞ্জ আসবে। ইতিমধ্যে আপনি জানেন
আমাকে একটা মিনিট যদি দেন, সেটা হচ্ছে যে আপনার নরেন্দ্র মোদী ঠিক আগের টার্মে যখন গেলেন, মানে যেবার হেরে গেলেন ট্রাম্প, তাই না? তো তখন 2020 রাইট, তখন নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে যে ভারতীয় অভিবাসীদের বড় মিটিংয়ের মধ্যে বলেছিলেন, হিন্দি ভাষায় বক্তৃতা বলেছিলেন যে ফের বি দরকার ট্রাম্প কা সরকার, মানে ওর অ্যাকসেন্টই বললাম আমি, অর্থাৎ ট্রাম্পের সরকার আবার দরকার হবে। তো এত ঢোল ঢোল পিটে আসার পরে ট্রাম্প আবার ওখানে ট্রাম্প জেতেন না, কারণ মোদির কথায় তো আর মার্কিনিরা ট্রাম্পকে ভোট দেয় নিশ্চয়ই। আর ওই কথা বলাটা মোদি কিন্তু মাথায় রাখিনি, ট্রাম্প কিন্তু ওই যে কথাটা তারা মাথায় রাখেনি, কারণ ওদের রাজনীতি আসলে রাজনীতি চালে চলে, কারণ কথাই না। আমি বলছি দেখেন, আমি আরেকটু এরপরে দেখেন আপনি, এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কিন্তু ভারতের সাথে সম্পর্কটা খুব উন্নত নাই, এটা মনে রাখতে নিশ্চয়ই। হবে। কারণ ভারত তার 16,000 অভিবাসীকে, অবৈধ অভিবাসীকে ফেরত নিয়ে আসার কথা বলেছে, এরই মধ্যে 16 না 18,000। হাসিনার জন্য সুসংবাদ নেই। আচ্ছা, হাসিনার জন্য সুসংবাদ নাই, কিন্তু বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে ভালো সম্পর্ক আসলে যুক্তরাষ্ট্র সরকারের, কিন্তু বলা হয়ে থাকে অন্তর্বর্তী সরকারের সাথে ডেমোক্রেটদের একটা ভালো সম্পর্কের কারণে রিপাবলিকানদের সাথে একটা সম্পর্কের ঘাটতি হতে পারে, সেটা আসলে প্রভাব ফেলবে কিনা। ফিরছি বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে আছি এবং আলোচনাতে যাওয়ার আগে আমাদের অতিথিরা যা বলছিলেন, ট্রাম্পের অভিষেকের পরপর বাংলাদেশ আসলে যে জটিলতায় পড়েছে সেটি হচ্ছে অভিবাসী যারা ওইখানে আছেন তারা বিপদে আছেন, এবং তারা যদি বিপদে থাকেন তাহলে বাংলাদেশের রেমিটেন্স একটা বড় ধরনের ধাক্কা খেতে যাবে। তাহলে রাজনীতিতে কি বিপদ, সেটাতে পরোক্ষভাবে অনেক বড় বিপদ তারা না দেখলেও, প্রত্যক্ষভাবে না দেখলেও পরোক্ষভাবে আছে কিনা সেই আলোচনাতে আমরা এই পর্বে যেতে চাই। আমাদের সাথে আছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। এম হুমায়ুন কবির, আপনি বরাবরই বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলে আমেরিকার এত বড় হাত নাই, কিন্তু বাংলাদেশের মানুষের পারসেপশন হচ্ছে আমেরিকা একটা বড় ধরনের হস্তক্ষেপ আছে এখানে, বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার যে সবসময়ের একটা জায়গা থাকে। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সামনে নির্বাচনকে ঘিরে ট্রাম্প প্রশাসন আসলে নতুন কোনো কিছু এখানে আমাদের উপর চাপাতে পারে কিনা, বা তাদের পরামর্শ জায়গা থাকবে কিনা। আবারও ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন, মার্কিন প্রশাসন এবং এখন ঢাকায় যিনি মার্কিন অস্থায়ী রাষ্ট্রদূত আছেন সিডিএ, তিনি কিন্তু এ ব্যাপারে মতামত দিয়েছেন। দুদিন আগেই প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তিনি বলেছেন, আমার ধারণা তিনি কি কথা বলছেন, যে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে দেখতে চান তারা। হ্যাঁ, নির্বাচন সংস্কার এবং নির্বাচন সেটাকে তারা সমর্থন করছে, এবং বাংলাদেশে অর্থনৈতিকভাবে একটা স্টেবল ইকোনমি থাকুক চায়। তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, আমি বলবো চাপের চাইতেও বড় জিনিস হচ্ছে এটা আমাদের কাছে তাদের প্রত্যাশা। একইভাবে আমরাও যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই প্রক্রিয়াগুলোতে সমর্থন দিক, তাহলে এখানে আমরা একটা সাযুজ্য দেখতে পাচ্ছি। তো ট্রাম্প প্রশাসন যদি এখন এসে বলে যে বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ ঘটুক, তাহলে পরিবর্তনটা কোথায়? হয় না, আমরা যা চাচ্ছি তাই। প্রত্যাশাটা কিন্তু এটা কিন্তু এখন না, মানে আমি বলছি এই প্রত্যাশা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বহুকাল ধরে, কিন্তু সেই প্রত্যাশার ক্ষেত্রে কিন্তু তখন আসছে যখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মাধ্যমে বাংলাদেশে একটা অবস্থান থাকুক তাই যাচ্ছে, আমরাও সেটা সবাই মিলে চাই। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তো অন্তর্বর্তী সরকার, সেটাকে গণতান্ত্রিক সরকার কখনোই বলা যায় কি? এটা গণতন্ত্র উত্তরণের জন্য, হ্যাঁ, এটা একটা প্রশ্ন আছে। এই সরকার সংস্কারের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে চায়, সংস্কারের পরে নির্বাচন করতে চায়। কাজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হয় বাংলাদেশে, এটা যদি যুক্তরাষ্ট্র চায়, সেটা কি স্বল্পতম সময়ে তারা চায় কিনা, সংস্কারের মাধ্যমে চায় কিনা, দ্রুততম সময়ে চায় কিনা, এই প্রশ্নগুলি আসতে পারে কিনা আমাদের রাজনীতি? আসবে তো বটেই। এখন যেটা প্রশ্ন সেটা হলো যে গণতান্ত্রিক কাঠামোটা কেন কাজ করলো না? এটা সাংবিধানিক সরকার বলি আমরা, সংবিধান ধরেই তো সরকার চলেছে, কেউ তো বলে না যে সংবিধানের বাইরে গেছে, কিন্তু সংবিধানের ভেতরে এমন কিছু প্রভিশনস বা এমন কিছু ফাঁকফোকর ছিল যেগুলোকে ব্যবহার করা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে যথেষ্টভাবে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এখন এইগুলো যদি আপনি সংস্কার না করেন, তাহলে আপনি যারা ক্ষমতা আসবে তারাও তো ক্ষমতা চালাতে পারবে না, ব্যবহার করতে পারবে না, এবং একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। কাজে সেই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য বন্ধুরা যারা আছে তারা সকলেই, আমাদের উন্নয়ন সহযোগী সকলেই, তারা চায় যে একটা টেকসই অন্তর্ভুক্তিমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, যে ব্যবস্থা হলে বাংলাদেশের আর্থিক যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে, মানুষ বেনিফিটেড হবে। এখন যেরকম টাকা বাইরে চলে যায়, তখন সেটা যাওয়ার প্রয়োজন পড়বে না, বাংলাদেশি মানুষ টাকা থাকতে পারবে। মানে আপনি সামগ্রিক অর্থে বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ, আমি অন্তত আমার যে বয়স তাতে আমি বলতে পারি, আমি ওয়াশিংটন একটু রিপন ভাই বলছিলেন, ওয়াশিংটনে 87-এ
কাজ করা শুরু করেছি, বাংলাদেশ বললে তখন বলতো ফ্যামিন, ডিজাস্টার, ফ্লাড। সেই বাংলাদেশ তো এখন এসে 2012 সালে আমরা তাদের সাথে ফর্মাল স্ট্রাকচারাল রিলেশনশিপ করেছি, পলিটিক্যাল ডায়ালগে, ইকোনমিক ডায়ালগ, সিকিউরিটি ডায়ালগ। তো মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাকে গুরুত্বপূর্ণ মনে না করলে এই স্ট্রাকচারগুলো তো যেত? তো কাজেই আমি এই যে জায়গাটায় যাচ্ছি আর সামনের দিকে আরও যেতে হবে, এবং ওটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। আমার এখানে আপনি দেখেন যে গত আন্দোলন যেটা হয়েছে, কি হয়েছে, তরুণ প্রজন্ম তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিল বলেই তো এই কোটা মানে কি, কোটা মানে হচ্ছে আমার চাকরি, আমার কর্মসংস্থান। তো কাজেই আপনাকে তো যে কোনো পদ্ধতি যদি আমি এখন যাই, গণতান্ত্রিক প্রক্রিয়া যাই, তার প্রাথমিক কাজ হবে আপনাকে এখানে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আপনি কিভাবে করবেন যদি আপনি সুশাসন না থাকে, অর্থনীতি যদি চলমান? তার মানে ওই সংস্কারটা অবশ্যই দরকার, নইলে সেই গণতান্ত্রিক উত্তরণটা টেকসই হবে না। এটা হচ্ছে মূল জায়গাটা। ডক্টর আমরাম হোসেন, আপনার মনে হয় যে যদি এই সংস্কারগুলি না করা সম্ভব হয়, কারণ রাজনৈতিক দলগুলির ভীষণ রকমের চাপ আছে, সেটা যুক্তরাষ্ট্রের তরফ থেকে আমাদের কাছে অন্যরকম একটা চাপ তৈরি করবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজনৈতিক দলগুলোর দিক থেকে চাপ থাকবে, সেটা তাদের রাজনৈতিক অবস্থান, কিন্তু রাজনৈতিক দলগুলো তো এই ব্যাপারেও তাদের এক ধরনের ঐক্যমত আছে যে কিছু মিনিমাল সংস্কার থাকতে হবে, এবং সেটা দেখো। এবং আমরা যদি জুলাই অভ্যুত্থানটা দেখি, সেখানে মানে এই অভ্যুত্থানটা হয়েছিল কেন? বিকজ আমাদের পুরো সিস্টেমের মধ্যে অনেক ভাগ ফোকর আছে। এর আগে মানে আমি ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এর আগে এগুলোর ব্যবহার হয়েছে, এমন না যে এটা এখনই শুধু হয়েছে, আগেও আমরা দেখেছি যে অনেক কিছু মানে সিস্টেমিক ফল্ট যেগুলো আমরা বলি না, সেভাবে অনেকগুলো ফল্টস ছিল। এবং সেটার জন্য আমি আশা করব যে প্রত্যেকটা মানে সব কিছুতে একটা ইভলভিং প্যাটার্নের মধ্যে থাকে। সো এক ধরনের একটা গুণগত পরিবর্তন আমাদের রাজনীতিতে আসতে বাধ্য, কারণ ইটস আ ওয়েক আপ কল ফর অল দ্য পলিটিক্যাল পার্টিজ, যে সাধারণ মানুষ আর মেনে নেবে না। এবং যেটা ধরেন আমার বেশ সেটা মনে হতো যে একটা, আমি এই কথাটা প্রায় বলতাম যে একটা প্রজন্ম মানে উঠে আসলো যারা কখনো ভোট দেয়নি, তাহলে কি আমরা একটা ডিপলিটিসাইজ নেশনে পরিণত হয়ে যাচ্ছে? কিন্তু জুলাই অভ্যুত্থান কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করলো, এবং আই এম হ্যাপি দ্যাট আই ওয়াজ প্রুভেন রং, যে আমি যে ভুল ভাবছিলাম সেটার জন্য আমি কিন্তু সত্যি খুশি। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এটা বুঝতে পারছে যে হ্যাঁ, ওনারা ওনাদের দিক থেকে চাপটা রাখবেন, এটা কিন্তু ওনাদের রাজনৈতিক অবস্থান, কারণ তারা তো নির্বাচন চাইবেনই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে কতটুকু সংস্কার এটা মানে ধরেন একটা ইন্টারিম রেজিম করবে বা করবে না, সেটা তো আফটারঅল জনগণের ব্যাপার। আবার এখানে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে হবে, কারণ এগুলোকে ইমপ্লিমেন্ট করবে কারা? ইমপ্লিমেন্ট তো করবে রাজনৈতিক দলরা বা যারা রাজনীতি করে। ইনারা তো ধরেন একটা ইন্টারিম রেজিম, আবার জোর দিয়ে প্রস্তাবনা রাখতে পারে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলো কি? অ্যাবসলিউটলি। এবং এখানে ধরেন সাধারণ মানুষেরও তো অনেক চাওয়া পাওয়া, এবং এখন তো সোশ্যাল মিডিয়া আছে, ইটস ভেরি পাওয়ারফুল। আপনারা এখানে ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব কিছু থেকে তারপরে জনমত জরিপ হচ্ছে সারাক্ষণ। সো আই এম শিওর যে মেসেজগুলো তো যাচ্ছে। সো ওইগুলো দেখে, এবং ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি, আমি এটা বলেই শেষ করে দিচ্ছি, কী ধরনের নীতি হবে সেটা কিন্তু অনেকটা পরিচালিত হয় বা নির্ধারিত হয় এখানে যারা কাউন্সিলর আছে, বা এখানে শারজিয়া ফিয়াজ বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিশন আছে, তারা কী ধরনের বার্তা ওখানে দেয়। আমি এই পয়েন্টটাতে আসতে চাইছিলাম, কারণ এই প্রশ্নটাই আসলে করার জন্য আমি রেডি ছিলাম ডক্টর আসুজ্জামান রিপনের সাথে। নির্বাচনের আগে অন্তত 24-এর পর আমরা মানে 24-এর নির্বাচনের আগের দিকে আমরা বিএনপির সাথে এই মিশনের খুবই অন্তরঙ্গ অবস্থান দেখেছিলাম। অন্তরঙ্গ শব্দগুলো ঠিক বলা ঠিক হচ্ছে কিনা, তাদের সাথে একটা ভালো সম্পর্ক, এনগেজমেন্ট, রাইট। এই জায়গাটা আমরা ভীষণই রকমই দেখেছিলাম, বিশেষ করে যখন পিটার হাস ছিলেন সেখানকার যুক্তরাষ্ট্রের সাথে এই ট্রাম্প প্রশাসন আসার পরে এই মিশনগুলির সাথে বিএনপির অবস্থান আপনারা স্ট্র্যাটেজিক্যালি ঠিক করেছেন কিনা, কৌশলগত অবস্থান? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু আবারও হুমায়ুন কবির ভাইয়ের সাথে একমত পোষণ করব। সেটা হচ্ছে যে আপনার
রেজিম চেঞ্জ হয়েছে, ট্রাম্পের চীনা পলিসি চেঞ্জ হয়েছে, ভারত পলিসি চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার যে তাদের যে আগ্রহ আকাঙ্ক্ষা, যেটা তারা আগের সরকারও ব্যক্ত করেছে, বর্তমান সরকারের এনভয় একই কথা বলেছেন, সেখান থেকে কোনো বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি না। আর তারপর আপনি আরেকটি কথা প্রসঙ্গক্রমে আপার সাথে কথা বলার সময় যেটা বলছিলেন যে মানে সংস্কারের মানে অর্থাৎ সরকারের ভাষায় বড় সংস্কার ছোট সংস্কার, আপনি ওটা যদি আপনি উল্লেখ করেনি, মানে আমি ওটা মানে উল্লেখ করেই বলছি। তো এখন কথা হচ্ছে নির্বাচন মানে রাজনৈতিক দলগুলো তো আপার ঠিকই বলেছেন, রাজনৈতিক দলগুলো ইলেকশন চাবে। ইটস নট দ্যাট আমি রাজনীতি কেন করি, তাই না? 87-এ আমি ছাত্রাবস্থায় আমি লবিং করতে তো গিয়েছি দলের পক্ষে, 87-এ নাকি? আমি তো সিভিল সার্ভিসে যাইনি। আমি আমি স্টুডেন্ট লাইফে আমি এটা বলে রাখি, আমি দুবার অ্যাটেম্প নিয়েছিলাম আপনার মানে আর্মিতে যাওয়ার জন্য, 4th BMA এবং 5th BMA-তে। দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট রিজন। আমার ওখানে মানে আর্মিতে যাওয়ার জন্য আমার একটা অন্য কারণ আগ্রহ ছিল বা দরকারও বোধ করতাম আমি তখন। যাই হোক, তো আলটিমেটলি তুমি পলিটিক্সে আসি এক সে পলিটিক্সের জায়গা থেকে না, আমি সম্পর্ক, বলছি একটু যদি একেবারে পার্সোনাল। হ্যাঁ, আমার খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছেন। আমার বাবা মাস্টার্স পরীক্ষার এক পেপার বাকি থাকা অবস্থা উনি মারা যান। আমার দুটো বোনেরই আমার মানে ছাত্র জীবন শেষ হওয়ার দুটো বোনের বিয়ে হয়ে যায়। আমি যখন আমার বাবা চলে যান তখন মানে দায় এবং দায়িত্ব শুধু আমার উপরে রেখে যান, মানে কারোর প্রতি আমার দায়িত্ব ছিল না। মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে আমার নিজেকে চলার জন্য আই ওয়াজ ফাইন। আমি অন্যদের মতো মানে কি বলে ভাগ্য খোঁজার জন্য তো আমি বাইরেও মানে অনিশ্চিত জীবন থেকে তো আমি নিশ্চিত জীবনের দিকে আমি যেতে পারতাম, এখনো আছেন কিন্তু না, আমি এত কিছুর পরে গুম খুনে রাজত্বে বসবাস করেও তো এই দেশটাতে আছি শুধুই রাজনীতির কারণে। নিশ্চয়ই, কিন্তু ডক্টর আসুজ্জামান রিপন, আমরা এই জন্য নির্বাচন চাই, রাজনীতি দেশটাকে পরিচালনা করার জন্য। এখন ধরুন আমি আসবো আপনার কাছে, আমি যেহেতু বিরতিতে যেতে হবে আপনার গল্পটা শুনতে, আমি বিরতির পর বরং ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আমি ছোট সময় পাবো, কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাদের কাছে, আমাদের অতিথিদের কাছে সম্মানিত, যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের কিছু করণীয় আছে কিনা ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলে। আমাদের অভিবাসন, আমাদের রেমিটেন্স, আমাদের অর্থনীতি সকল কিছুর ক্ষেত্রে উদ্যোগী হয়ে বাংলাদেশের এখন কথা বলার আছে কিনা। আমি শুরু করতে চাই হুমায়ুন কবিরকে দিয়ে। ধন্যবাদ আপনাকে আবারও। দুইটা জায়গায় আমাদের মনোযোগী হতে হবে। একটা হচ্ছে আপনি যদি ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান ইতিবাচকভাবে, তাহলে আপনাকে শুরু করতে হবে আপনার ডোমেস্টিক স্ট্রেংথেনিং প্রসেস, স্ট্রেংথেনিংয়ের মতো দিয়ে। আমি যদি আমার এইখানকার ব্যবস্থাটাকে শক্তিশালী করি, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম বলেন, ইকোনমিক অপরচুনিটি বলেন, তাইলে ওখানে আপনি এই আইডিয়াটাকে সেল করতে পারবেন যে বাংলাদেশ ইজ এন অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন, তো আমরা তোমাদের সাথে কাজ করার মতো আকর্ষণীয় একটা জায়গা। এই কাজটা করতে হবে। পাশাপাশি যেটা করতে হবে আপনাকে, আপনার কূটনৈতিক উদ্যোগ। আমরা কিন্তু ট্রাম্প কিন্তু এখন একটা ফেনোমেনন হিসেবে দেখছি, তার পাশাপাশি কিন্তু জিও পলিটিক্যাল শিফটটাও হচ্ছে কিন্তু অনেক। কাজেই এখন আপনাকে এটা খুব সাবধানে এবং এই যে ঘূর্ণিপাকটা হচ্ছে আমাদের চারদিকে, এটাকে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী এই কূটনীতিকে আপনাকে ওইভাবে এনগেজ করে তাদের কাছ থেকে তাদেরকে ডোমেস্টিক পলিটিক্যাল ডিসিশন মেকিংয়ের সাথে ইন্টিগ্রেট করা খুব জরুরি হয়ে পড়েছে। এখন আর বাইরে যারা কূটনীতিক আছেন তারা আছে, বাইরে আছে, আমরা আমাদের এখানে কাজ করছি। এই যে সেগ্রিগেশন বিটুইন ডোমেস্টিক অ্যান্ড এক্সটার্নাল, এটাকে ইন্টিগ্রেট করা দরকার, খুব জরুরি হয়ে পড়েছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কিন্তু এই বাইরের হিকআপ সামালতে পারবেন না। অধ্যাপক ডক্টর আমির হোসেন যে কথাটা বললেন আসলে হুমায়ুন কবির, কিন্তু আমরা যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে খুব বেশি ইনভলভ করতে চাই, সেটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে রাজনৈতিক দল বা সাধারণ মানুষের কাছে, যে আমরাই সকল সিদ্ধান্ত নিব। সেটা আসলে কোনো কিছু নেতিবাচক তৈরি করবে কিনা? না, ইফ আই এম নট রং, অ্যাম্বাসেডর হুমায়ুন তো এটা বলেননি যে আমাদের অভ্যন্তরীণ, না না, আমরা আমাদের লোকজনের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বাইরের পৃথিবীটাকে, আমাদের উপলব্ধি বোঝাটাকে সঠিক করা, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের পলিসি মেকিং প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করা। হ্যাঁ, উনি এটা বলেননি যে ওনাদেরকে, উনি আমাদেরকে
দেশকে নিজেরা অটোনমাসলি শক্তিশালী করার কথা বলছেন। সেখানে আমার মনে হয় যে আমাদের যারা নাগরিক সমাজ আছে, সাধারণ মানুষ আছে, পলিটিক্যাল পার্টিস আছে, সবার এক ধরনের একটা কোঅপারেশনটা দরকার আছে। মানে দেখেন আমরা কি মেসেজ বাইরে দিচ্ছি, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। আপনি দেখবেন, লক্ষ্য করবেন ইন্ডিয়াতে কিন্তু ওদের মধ্যে অনেক ডিভিশনস থাকে, কিন্তু কোর ন্যাশনাল ইস্যুজে ওরা কিন্তু একটা ইউনাইটেড স্ট্যান্ডগুলো আমরা দেখতে পারি, যেটা খুবই দুঃখের ব্যাপার, আমরা আমাদের দেশে দেখতে পাই না। আপনি যেটা প্রশ্নটা করলেন না ওনাকে যে আমাদের কী করার আছে, দেখেন আমেরিকা কিন্তু ওদের যখন ওরা ফরেন পলিসিটাতে দেখছে বা আমি আবারও ভূ রাজনীতিতে ফেরত যাচ্ছি, সেখানে কিন্তু দে ওয়ান্ট টু সি আ স্টেবল, মানে এই রিজনটাকে এশিয়া প্যাসিফিকে একটা স্টেবিলিটি দেখতে চাচ্ছে। এবং এই ধরেন এখানে যদি আমি এশিয়াকে আনি, তাহলে একটা স্টেবল বাংলাদেশ তাদের প্রয়োজন, এবং সেই স্টেবল এই মেসেজটাই আমাদের যেতে হবে যে একটা স্টেবল বাংলাদেশ যে যদি হয়, এটা তো ঠিক আছে, আমাদের ইন্টারনাল পলিটিক্স তো আছে, বাট এটার জন্য যে আমাদের অর্থনৈতিক ব্যাপারগুলো আছে, দ্যাট ইজ অলসো ভেরি ক্রিটিক্যাল। এবং আপনি আমার এটা বিশ্বাস যে ধরেন যেটা অ্যাম্বাসেডর হুমায়ুনও বলছিলেন, আমি একদমই শেষ করে দিচ্ছি, সেটা হলো দ্যাট এই যে এই লো পেইড কাজগুলো কিন্তু এই ইমিগ্রেন্টসরাই করতো, এটা কিন্তু আমেরিকানসরা করতো না। আমি হোয়াইট পপুলিজম নিয়ে কথা বলতে পারি, সেটা কি তাদের বোঝানোর একটা ব্যাপার আছে না, আমার বোঝাতে লাগবে না, এটা তারা নিজেরাই বুঝে নেবে কিছুদিনের মধ্যে, কারণ এটা ওদের অর্থনীতি না, ওদের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। ডক্টর আসিফ রিপোর্ট 2 লাইনের সময় দিতে পারবো, আপনি আপনার কি মনে হয় যে কি করণীয় রাজনীতি? না, আমি হুমায়ুন কবির ভাই এবং আপনার সাথে মানে অ্যাবসলিউটলি একমত, এখানে আমার কোনো ভিন্ন মত নেই। আমি শুধু আপার একটা কথা ধরে কথা বলতে চাই, উনি যেটা বলেছেন ইন্টারন্যাশনালি বা আমাদের নেইবাররা অনেক সময় তারা এক সুরে কথা বলেন ন্যাশনাল ক্রাইসিস বা ন্যাশনাল ইস্যুতে, আমরাও যে বলি না তা না। যেমন ধরুন আমি যদি একেবারে গত 2-3 দিন আগের একটি ঘটনা যদি উল্লেখ করতে চাই, আমি অ্যাজ ভাইস চেয়ারম্যান অফ দ্য পার্টি আমি এটা যেভাবে রিয়্যাক্ট করেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি চিফ যখন বললেন যে নির্বাচিত সরকার এলেই তাদের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কর উন্নয়নে কথাবার্তা হবে। আমি প্রশ্ন রেজ করেছি, তার নাম উল্লেখ একটা স্টেটমেন্ট উল্লেখ করে, বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার আগে দেশে যে 15 বছর একটি রেজিম ছিল, সেই রেজিমটি কোন নির্বাচিত সরকার ছিল, তারা কোন ভোটের সরকার ছিল, তাদের সাথে তো তোমরা সকল প্রকার এনগেজমেন্টে গিয়েছো, বিকজ ইউ কনসিডার দ্যাট গভর্নমেন্ট ওটা তোমাদের জন্য একটা দুধেল গরু ছিল, সেই দুধেল গরু হারিয়ে যাওয়ার কারণে অথবা আপনি বলেছেন তার মানে ঐকমত্যের জায়গা সেখানে আছে, চলে গেছে। আমরা স্ট্রেট বলেছি ইউ হ্যাভ টু ক্রিয়েট এনগেজমেন্ট উইথ ইউনুস গভর্নমেন্ট। নিশ্চয়ই, এবং এটাই শুধু না, আমরা অনেক ঐকমত্যের জায়গা দেখেছি, জুলাই বিপ্লব নিয়ে আমরা ঐকমত্যের জায়গা দেখেছি, প্রেসিডেন্ট ইস্যুতে ঐকমত্যের জায়গা দেখেছি, এবং এই ঐকমত্যের জায়গাগুলো থাকুক, দেশ একটা একদম স্থিতিশীল দেশ হিসেবে দেখুক। অনেক ধন্যবাদ আজকে থাকার জন্য।